হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 লেন্স অধ্যায় অর্থাৎ গোলীয়তলে প্রতিসরণ অধ্যায় আমরা আগের ভিডিওতে অর্থাৎ 11 ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম উত্তল লেন্স দ্বারা যে সৎ প্রতিবিম্ব গঠন হয় সেই সম্পর্কিত কয়েকটি সমস্যা। তো তিনটে সমস্যা আমরা আলোচনা করেছিলাম। আমাদের বইতে মোট 5টা এরকম সমস্যা রয়েছে, আরেকটা উদাহরণ রয়েছে 6টা, সেটা তো এমনিও করে দেওয়া রয়েছে। তো এই 5টার মধ্যে 3টে আমরা আলোচনা করেছি। লাস্টের দুটো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট, যেটা এইচএস পরীক্ষাতেও এসেছে। তো এই দুটো প্রমাণ আমরা এই ভিডিওতে করব। তো কোশ্চেন নাম্বার 4 যেটা রয়েছে, যেটা 661 পেজে, সেটা হচ্ছে লেন্সের দুটি ভিন্ন অবস্থানে জন্য পর্দায় গঠিত প্রতিবিম্ব দুটির আকার যদি D1 ও D2 হয়, তাহলে বস্তুর আকার দেখাও D √√D1 D2। এইটা প্রমাণ করতে হবে। তো প্রশ্ন সম্বন্ধে আগে আমি বলি। আমরা দেখেছিলাম লেন্সের দুটো ভিন্ন অবস্থানে রাখার জন্য দুটো সৎবিম্ব গঠন হয়েছিল। তো মনে করে দেখো তোমরা, ডিসটেন্সটা এরকম ছিল যে বস্তু এবং পর্দার মধ্যে ডিসটেন্স ছিল ওই লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য তার 4 গুণে বেশি হতে হয়। তো এই যে দুটো ভিন্ন অবস্থানের জন্য আমরা বলি যে এর ক্ষেত্রে বস্তু দূরত্ব U1 U2 ধরেছিলাম, করেসপন্ডিংলি প্রতিবিম্ব দূরত্ব V1 V2 আমরা করেছিলাম। তো সেই ক্ষেত্রে তোমরা লক্ষ্য করেছিলে যে দুটো ভিন্ন অবস্থান পাওয়া সম্ভব, যে দুটি অবস্থানে লেন্সকে রাখলে আমরা কিন্তু সৎ প্রতিবিম্ব পেয়েছিলাম, উজ্জ্বল সৎ প্রতিবিম্ব পেয়েছিলাম। তো আমাদের যেটা কাজ হচ্ছে এখন, বস্তুর যে আকার কিংবা যে বস্তুকে প্রথমে নেওয়া হলো সেই বস্তুর আকার কিংবা দৈর্ঘ্য যা বলতে পারো, যেমন ধরো আমাদের এখানে বলাই রয়েছে বস্তুর আকার বা দৈর্ঘ্য হচ্ছে D। প্রথম অবস্থানের জন্য যে প্রতিবিম্ব পাওয়া গেল তার আকার বা দৈর্ঘ্য সেটা হচ্ছে D1, আর দ্বিতীয় ক্ষেত্রে মানে দ্বিতীয় অবস্থানের জন্য যেটা পাওয়া গেল সেইটা হচ্ছে কত না, সেইটা হচ্ছে D2। তাহলে D এই ক্ষেত্রে D1 আর D2। তো D হচ্ছে বস্তুর আকার বা দৈর্ঘ্য, D1 হচ্ছে প্রথম অবস্থানে যে বস্তু প্রতিবিম্ব সৃষ্টি হলো তার আকার বা দৈর্ঘ্য, আর D2 হচ্ছে দ্বিতীয় অবস্থানে যে বস্তুর আকার বলো কিংবা বস্তুর প্রতিবিম্বের আকার বলা উচিত বরং দ্বিতীয় ভিন্ন অবস্থানের জন্য সেইটার আকার বা দৈর্ঘ্য। তো বইটাও তোমরা দেখবে 661 পেজে নিচের দিকে কথাই লেখা রয়েছে। তো এবারে আমরা এখান থেকে প্রথম অবস্থানের জন্য যদি আমরা রৈখিক বিবর্ধনের মান বের করি তাহলে কত হবে না, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। দ্বিতীয় ক্ষেত্রে হবে প্রতিবিম্ব দ্বিতীয় অবস্থানে দৈর্ঘ্য কত D2 বাই D। তাহলে প্রথম ক্ষেত্রে হচ্ছে D1 বাই D, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে D2 বাই D। এই যে দুটো রয়েছে, তোমরা একটা জিনিস ভেবে দেখো, আমাদের যে অবস্থান সেই অবস্থানের কথা ভেবে দেখো। দুটো ভিন্ন অবস্থানের কথা যদি ভাবা হয় তাহলে প্রথম ক্ষেত্রে U1, দ্বিতীয় ক্ষেত্রে একইভাবে বের করতে পারবো। প্রথম ক্ষেত্রে বস্তু দূরত্ব U1, প্রতিবিম্ব দূরত্ব V1। তো সেইটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল D, অর্থাৎ পর্দা এবং বস্তুর মধ্যে দূরত্ব। তো এই দুটোর যোগফল অবশ্যই D হবে। একইভাবে U2 আর V2 দ্বিতীয় অবস্থানের ক্ষেত্রে পর্দার সঙ্গে যে দূরত্ব থাকবে বস্তু সেটা কিন্তু এইটাই হবে। তো এই দুটো তো আগেও আমরা পড়েছি, এটাকে আমরা আবার কাজে লাগাবো। এছাড়া আমরা M1 কে যে D1 বাই D লিখলাম, একে এভাবে লিখতে পারি V1 বাই U1, আর M2 কে লিখতে পারি D2 বাই D ইকুয়ালস টু V2 বাই U2। এবার একটু ভেবে দেখো, এই যে V1 আছে, ঠিক আছে, এই V1 সমান কত হচ্ছে না D মাইনাস U1 বাই U1, আর V2 কত হচ্ছে D মাইনাস U2 বাই U2। তোমরা বইটা একটু লক্ষ্য করে দেখবে 662 পেজে আমাদের এই রাশিমালা ইকুয়েশন নাম্বার বইটাও দেওয়া নেই। D মাইনাস U1 আর এখানে দেখো D মাইনাস U2, এই দুটো একই রয়েছে, দেখো লক্ষ্য করে D মাইনাস U1 বাই U1 আর D মাইনাস U2 বাই U2। তো এই যে দুটো সমীকরণ আমরা পেলাম, আমাদের প্রমাণ করতে বলা হয়েছে প্রশ্নে যে D ইকুয়ালস টু √D1 D2, এই প্রমাণটা করতে বলা হয়েছে। পরীক্ষাতে অনেক সময় এই D দিয়ে না থেকে এরকম থাকে I ইকুয়ালস টু
রুট ওভার I1 I2। জিনিসটা কিন্তু একই, যেরকম d হচ্ছে প্রতিবিম্বের মানে বস্তু যে ছিল বস্তুর আকার, এই ক্ষেত্রে I হচ্ছে বস্তুর আকার, d1 আর d2 হচ্ছে কি না প্রথম অবস্থানের জন্য প্রতিবিম্বের আকার কিংবা উচ্চতা কিংবা দৈর্ঘ্য বলা বেশি বেটার হবে, আর d2 হচ্ছে দ্বিতীয় অবস্থানের জন্য প্রতিবিম্বের আকার বা দৈর্ঘ্য বা উচ্চতা। তো সেইটাকে চেঞ্জ করে লেখা হয় কি প্রথম অবস্থানের জন্য প্রতিবিম্বের আকার কিংবা দৈর্ঘ্য I1, দ্বিতীয় অবস্থানের জন্য প্রতিবিম্বের আকার কিংবা দৈর্ঘ্য হচ্ছে I2। জাস্ট রিপ্লেস করে দেবে, আমি যেরকম d2/d লিখেছি তখন তোমরা লিখবে I2/I, এই ক্ষেত্রে লিখবে কি I1/I। তো চেঞ্জ করলে এই প্রুফটা কিন্তু এই প্রুফটা যেভাবে করছি এই প্রুফটা কিন্তু ওইভাবেই হয়ে যাবে। এটা তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, জাস্ট d এর জায়গায় I কে রিপ্লেস করবে। এইবারে আমরা m1 এবং m2 কে গুণ করব। m1 এবং m2 কে গুণ করলে আমরা এইটা পাবো, আর নিচে এখানে দেখতেই পাচ্ছ u1 আছে u2 আছে, তাহলে সেটা গুণ আকারে থাকছেই আমাদের। এবারে কি করব না এবার যেরকম গুণ করা হয় ওই রকম গুণ করব। তাহলে কত আসছে d² - du1, আর এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন পরের টার্মটাও আসছে দেখো, যেরকম আমরা এখানে কাজ করি নরমাল গুণটাই করি কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে। জাস্ট নরমাল ভাবে গুণটা করলাম, আর নিচে u1/u2। এইবারে এই ক্ষেত্রে d² as it is থাকলো, আমরা u1 u2 কে কমন নিচ্ছি ভেতরে, তাহলে বাইরে থাকছে d, আর থাকলো প্লাস u1 u2, নিচে আবার u1 u2। u1 প্লাস u2 এর মান কত না তোমরা একটা প্রমাণ নিশ্চিত মনে আছে লাস্ট ভিডিওতে বলা হয়েছিল যে u1 v2 আর u2 v1। তো এই ক্ষেত্রে দেখো আমরা যদি বসাই d² u2 সমান কত v1, এটা আগের ভিডিওতে আমরা প্রমাণ করেছি, এটা সরাসরি প্রয়োগ করব, আর নিচে আবার u1/u2। তো লক্ষ্য করে দেখো উপরে d² u1 v1, এটা d অলরেডি একটা d ছিল, তাহলে d² u1 u2 বাই u1 u2। দেখো d² কেটে যাচ্ছে, পড়ে থাকছে u1/u2 u1/u2 অর্থাৎ 1। m1 ইনটু m2 এর মান পাওয়া যাচ্ছে। m1 m2 সমান অ্যাকচুয়ালি কত এইটা, এটা m1 এটা m2, অর্থাৎ আমি এটা লিখতে পারি এইটা, তাহলে এটা ডট 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 আসবে এরকমই, এখানে 1 আছে, তো d² d1 d, তার মানে অতএব d √d1 d2। তাহলে এখান থেকে d √d1 d2 প্রমাণ হলো। তোমরা বইতেও দেখতে পারো এই প্রমাণটা নিয়ে পরিচ্ছদ সংক্রান্ত প্রশ্নতে 2 এর দাগে এই প্রশ্নটা রয়েছে, সেখানে শুধুমাত্র বস্তুর দৈর্ঘ্য l দিয়ে লেখা হয়েছে, তো কোন ক্ষেত্রে সেটা I আকারেও থাকে, আর প্রতিবিম্ব প্রথম অবস্থানে তার আকার রয়েছে I1, দ্বিতীয় অবস্থানে রয়েছে I2। এই প্রমাণটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে কোনটা কি লিখে তারপরে প্রমাণ করবে যেরকম বইতে রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা দ্বিতীয় প্রমাণের দিকে যাব, মানে বইতে যেটা পঞ্চম প্রমাণ আর এই ভিডিও দ্বিতীয় প্রমাণ, সেটা হচ্ছে প্রমাণ করো যে লেন্সের দুটি ভিন্ন অবস্থানে প্রতিবিম্বের বিবর্ধন m1 এবং m2 হলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য হবে f কত না f এই প্রমাণটা ধরতে হবে x/m2 - m1। f তো বুঝতেই পারছো লেন্সের ফোকাস দৈর্ঘ্য, যে উত্তর লেন্সের কথা বলছি আমরা। x হচ্ছে তার সেই যে দুটো ভিন্ন অবস্থান ছিল, সেই দুটো ভিন্ন অবস্থান তোমরা মনে করে দেখো আমাদের ডায়াগ্রামটা এরকম ছিল, যেটা আমরা দ্বিতীয় প্রমাণের সময়ও ইউজ করেছিলাম। ডায়াগ্রামটার কথা বলছি, ডায়াগ্রামটা কেমন ছিল না এটা হলো লেন্সের দ্বিতীয় অবস্থান, এইটা লেন্সের প্রথম অবস্থান, এইটা পর্দা ছিল, এইটা বস্তু ছিল।
তাহলে একটু ভেবে দেখো, আমরা এই ডায়াগ্রামটা যখন করেছিলাম, এই ডায়াগ্রামে আমরা দুটো অবস্থান এটা, তাহলে এই অবস্থানের ক্ষেত্রে আমাদের এই যে ডিসটেন্সটা আর এই যে ডিসটেন্সটা কি কি ছিল না, এইটা বস্তু দূরত্ব ছিল, এটা প্রতিবিম্ব দূরত্ব ছিল। দ্বিতীয় অবস্থানের ক্ষেত্রে আমাদের এইটা ছিল, এইটা ছিল। তো লক্ষ্য করে দেখো u1 u2 সমান x ছিল, অর্থাৎ এই যে দূরত্বটা দুজনের আলোক কেন্দ্রের মধ্যে যে দূরত্বটা ছিল দুটো লেন্সের মধ্যে, সেটা ছিল x। একইভাবে তোমরা দেখতে পাচ্ছ v2 থেকে টোটাল যে v2 আছে তার মধ্যেও যদি আমি বাদ দিই সেটাও কিন্তু x পাওয়া যাচ্ছে। তো এটা আমরা এমনিও কাজে লাগাবো x এর ক্ষেত্রে। তো এটা মনে করে দেখো, তোমাদের থার্ড প্রমাণে আমি দেখিয়ে দিচ্ছি 661 পেজে যে প্রমাণটা ছিল সেই ক্ষেত্রে দেখো এই জিনিসটাই কিন্তু আমাদের কিন্তু করা ছিল। তো এটাই আমাদের কিন্তু আবার কাজে লাগবে। 661 পেজে 3.44 যে ডায়াগ্রামটা রয়েছে সেটার ক্ষেত্রে এটাই ছিল। এবার আমরা প্রমাণটায় চলে আসি। তো এটা উত্তর লেন্স রয়েছে। তো প্রথম ক্ষেত্রে বস্তু দূরত্ব দেখতেই পাচ্ছ u1 এবং v1 হচ্ছে তার প্রতিবিম্ব দূরত্ব। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি 1/v1 প্লাস 1/u1 ইকুয়ালস টু 1/f। এবারে যদি আমরা উভয় পক্ষকে v1 দিয়ে গুণ করি উভয় পক্ষকে, তাহলে কি পাবো? 1 প্লাস v1/u1 ইকুয়ালস টু v1/f। তো তোমরা জানো m হচ্ছে v1/u1, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। প্রথম ক্ষেত্রে ওই জায়গাটা 1 নাম দেব, 1 প্লাস m1 ইকুয়ালস টু v1/f। এটা একটা ইকুয়েশন থাকবে। একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের সমীকরণটা কেমন দাঁড়াচ্ছে? 1/v2 প্লাস u2 1/f, কারণ লেন্সের ফোকাস দৈর্ঘ্য একই থাকছে। তো এটাকে আমরা কি করব না, উভয় পক্ষকে আমরা v2 দিয়ে গুণ করব। তো উভয় পক্ষকে v2 দিয়ে গুণ করলে কত আসছে না v2/u2 ইকুয়ালস টু 1/f। আবার আমরা জানি লেন্সের যে রৈখিক বিবর্ধন, দ্বিতীয় ক্ষেত্রে কত হবে v2/u2। তাহলে এখান থেকে লিখতে পারি 1 প্লাস m2 ইকুয়ালস টু 1/f। তাহলে দুটো সমীকরণ আমরা পেয়ে গেলাম। তো আমরা কাজ করব ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 1 করব। তো 2 নম্বর ইকুয়েশন বিয়োগ করব 2 মাইনাস 1, তাহলে ইকুয়েশন নাম্বার 2 মাইনাস ইকুয়েশন নাম্বার 1, তাহলে কত আসছে 1 প্লাস m2, এখানে আসছে 1 মাইনাস m1, কারণ মাইনাস করেছি। তাহলে এখান থেকে কত আসছে? আচ্ছা, একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখবে, এখানে একটা v2 ছিল, যেরকম এখানে v1 এখানে v2 ছিল, এটা লেখা হয়নি, এটা v2 হবে কারণ উভয় পক্ষকে আমরা v2 দিয়ে গুণ করেছি। ঠিক আছে, তাহলে v2/f মাইনাস v1/f। তাহলে এখান থেকে আমরা 1/f একটা কমানো পাচ্ছি। তাহলে এখান থেকে কি পাচ্ছি? m2 minus m1 equals to 1/f v2 minus v1। তো তোমরা লক্ষ্য করে দেখো v2 minus v1 সমান কত? x। তাহলে পরের লাইনে কি লেখা যাবে? x/f। আমাদের কাকে চাই? f কে চাই। তাহলে অতএব f equals to, f টাকে এদিকে নিয়ে যাচ্ছে, এটাকে নিচে নামিয়ে দিচ্ছি, x/m2 minus m1। দেখো বইতে এই প্রমাণটাই রয়েছে 662 পেজের এর নিচের দিকে। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, বিগত বছরগুলোতে এইচএসএ এসেছে। এই দুটো প্রমাণ, এর আগের তিনটে প্রমাণ ভালো করে করবে এবং एग्जांपल আমি পরের ভিডিওতে বলবো। আরেকটা অঙ্কও রয়েছে। তো এই 6টা প্রমাণই খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা দুটো বুঝতে পেরেছো। আমরা নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারে যেটা শেষ থিওরি অর্থাৎ লেন্সের ক্ষমতা এবং সেই লেন্সের যে সমবায় তার ক্ষমতা এবং লেন্সের সমবায় যে ক্ষমতা তার সঙ্গে বক্রতা ব্যাসার্ধের যে সম্পর্ক এবং তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে আপতিত আলো তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে কিভাবে ফোকাস দৈর্ঘ্য এবং ক্ষমতা পরিবর্তিত হয়, যেটা শর্ট কোশ্চেন আমাদের খুবই কাজে লাগে কিছু অঙ্ক করার সময়, সেটা নিয়ে আলোচনা করে আর লেন্সের এফ সংখ্যা আমরা চ্যাপ্টারটা থিওরি কমপ্লিট করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, বাই।